আজকে আমরা নবম দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়ের দ্বাদশ অধ্যায় ব্যাংক ও তার গ্রাহক সম্পর্কে জানব। ব্যাংক ও গ্রাহক, ব্যাংক অ্যান্ড ক্লায়েন্ট। ব্যাংক অ্যান্ড ক্লায়েন্ট কি এবং ব্যাংক আর গ্রাহকের মধ্যে সম্পর্ক, এদের ভিতরে যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, এই সম্পর্কিত তথ্যগুলো আজকের পাঠের মাধ্যমে আমরা জানব। এই অধ্যায় পাঠে আমরা ব্যাংক কর্তৃক গ্রাহককে প্রদত্ত বিভিন্ন রকম সেবা সম্পর্কে ধারণা লাভ করতে পারব। তাছাড়া ব্যাংক ও গ্রাহকের প্রতি ব্যাংকের যে দায়িত্ব সম্পর্ক, এই সম্পর্কেও জানতে পারি। আজকে আমরা ব্যাংক হিসেবে যে গোপনীয়তা রক্ষা, ব্যাংকের একটি দায়িত্ব এবং গ্রাহকেরও একটি দায়িত্ব রয়েছে, সেই সম্পর্কিত তথ্যগুলো সম্পর্কে জানব। তাহলে আজকে আমাদের জানার বিষয় হচ্ছে ব্যাংক ও গ্রাহক, এই সম্পর্কিত তাদের মধ্যকার সম্পর্ক, দায়িত্ব, কর্তব্য এবং ব্যাংক হিসাবের গোপনীয়তা সম্পর্কিত বিভিন্ন তথ্য। ব্যাংক আর গ্রাহক দুইটা বিষয় একটি গুরুত্বপূর্ণ এবং অনেক সম্পর্কিত, পরস্পর ঘনিষ্ঠ সম্পর্কিত একটি বিষয়। ব্যাংক ও গ্রাহক এই দুজনের মধ্যে মূল সম্পর্ক হচ্ছে আস্থা আর বিশ্বাস। ব্যাংক গ্রাহককে আস্থা রেখে তাকে ঋণ প্রদান করে, আবার গ্রাহক তাদের যে আমানত, অতিরিক্ত সঞ্চিত যে অর্থগুলো আছে সেগুলো ব্যাংককে বিশ্বাস করে তার কাছে রাখতে দেয়। তো এভাবে ব্যাংক আর গ্রাহকের মধ্যে আস্থা আর বিশ্বাস হচ্ছে ব্যাংকিং ব্যবসার মূল মন্ত্র বা ভিত্তিমূল। ব্যাংক মূলত মানুষকে বিশ্বস্ততা নিয়ে কাজ করে যাচ্ছে। যদি মানুষ বিশ্বাস না করে তাহলে সেই ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে না, কারণ ব্যাংকের মূল তহবিল এর উৎস হচ্ছে জনগণের আমানত। আর জনগণ যদি সেটা বিশ্বাস না করে, ব্যাংকে যদি আস্থা না রাখতে পারে, তাহলে তাদের আমানতটা জমা রাখে না, তাই ব্যাংকের ব্যবসা করা সম্ভব হয়ে ওঠে না। এই সম্পর্ক সততা, নিষ্ঠা ও বিশ্বাসের ওপর নির্ভর করে তৈরি হয় এবং এই সম্পর্কের অবনতি ক্ষতিকর ব্যবসায়িক পরিণতিও টেনে আনে। ব্যাংক যখন তাদের সততা, নিষ্ঠা আর জনগণের যে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে ধরে রাখে, তখন তারা ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে এবং তাদের ব্যবসায়িক অগ্রগতি সাধিত হয়। আর যদি ব্যাংক কোনো ধরনের প্রতারণা এবং জালিয়াতি করে থাকে, তখন জনগণ তার উপর আস্থা রাখতে পারে না। যেহেতু জনগণের টাকায় ব্যাংক ব্যবসা করে থাকে, তাই ব্যাংক যদি তারা জনগণেরা যদি আমানত না রাখে, বিশ্বাস না রাখে, তাহলে ব্যাংকের ব্যবসা করা সম্ভব নয়। এই ক্ষেত্রে অনেক বড় ক্ষতিকর ব্যবসায়িক পরিণতিও ঘটে থাকে। আবার গ্রাহকের ক্ষেত্রেও সেম ব্যাপার, একই ঘটনা। যদি গ্রাহক প্রতারণা বা জালিয়াতির শিকার করে, তখন গ্রাহক ব্যাংকের সাথে লেনদেন করা সম্ভব হয়ে ওঠে না। এভাবে ব্যাংক আর গ্রাহকের আস্থা এবং বিশ্বাসের সম্পর্কের মধ্যে দিয়েই ব্যাংকিং কার্যক্রমটি পরিচালিত হয়ে আসছে। এখন আমরা জানব ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ধরন। ব্যাংক আর গ্রাহকের ভিতরে সম্পর্কটার ধরন কি রকম, তাদের মধ্যে কোন ধরনের সম্পর্ক কাজ করে। ব্যাংকিং ব্যবসায় লিপ্ত যে সকল ব্যক্তি, কর্পোরেশন অথবা কোম্পানি, তাদেরকে বলা হয় ব্যাংকার। ব্যাংকিং ব্যবসার সাথে সরাসরি জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমরা বলি ব্যাংকার। তেমনি গ্রাহক বলতে ওই ব্যক্তিকে বোঝায় যিনি ব্যাংকের যে
যে কোনো ধরনের হিসাব অথবা অন্যান্য সেবার মাধ্যমে ব্যাংকের সাথে যুক্ত। যে ব্যাংকের সাথে লেনদেন সম্পর্কিত ব্যাপার বা অন্য সেবার মাধ্যমে ওই ব্যাংকের সাথে যুক্ত তাকে বলা হয় গ্রাহক বা ক্লায়েন্ট। ব্যাংক ব্যবসায় গ্রাহককে প্রদত্ত সেবা ও কার্যাবলীর উপর ভিত্তি করে ব্যাংকের ব্যবসায়িক সম্পর্ক কয়েকটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা যায়। এগুলোর মধ্যে অন্যতম হল ডেবিটর ক্রেডিটর সম্পর্ক, চুক্তিবদ্ধ সম্পর্ক, ব্যাংক গ্রাহকের ওসি বা ট্রাস্টি, বন্ধকদাতা বা বন্ধক গ্রহীতার সম্পর্ক, ব্যাংক গ্রাহকের প্রতিনিধি। তো আমরা আজকে এক এক করে সবগুলো দৃষ্টিকোণ থেকে বা সম্পর্কের ধরনগুলো ব্যাখ্যা করব। প্রথমে আমরা দেখছি ব্যাংক আর গ্রাহকের সম্পর্কের মধ্যে অন্যতম হচ্ছে ডেবিটর ক্রেডিটর সম্পর্ক। আমরা জানি ডেবিটরটা কি? ডেবিটর মানে হচ্ছে দেনাদার আর ক্রেডিটর মানে পাওনাদার। আমরা যখন টাকাটা কাউকে দেই তখন আমরা হই পাওনাদার, আমরা যদি টাকাটা নিয়ে থাকি তখন আমরা হই দেনাদার। আমাদের যখন আমানত বা অতিরিক্ত অর্থগুলো ব্যাংকের কাছে জমা রাখি তখন ব্যাংক টাকাটা জমা রাখে। আমরা টাকাটা ব্যাংকের কাছে দিলাম, তাই আমরা হলাম ক্রেডিটর বা পাওনাদার। আবার যখন আমরা ব্যাংকের কাছে টাকাটা জমা দিচ্ছি তখন ব্যাংক টাকাটা নিচ্ছে, ব্যাংক হচ্ছে দেনাদার বা ডেবিটর। ঠিক বিপরীতভাবে আমরা যখন ব্যাংকের কাছ থেকে টাকাটাকে গ্রহণ করি ঋণ হিসেবে তখন আমরা হয়ে যাই দেনাদার আর ব্যাংক হয় পাওনাদার। কিভাবে? আমরা যখন টাকাটাকে নিয়ে থাকি তখন আমাদের মধ্যে একটা ব্যাংকের টাকাগুলো আমাদের কাছে থাকে, তাই আমরা হলাম দেনাদার, আর ব্যাংক আমাদের কাছে টাকা পাবে, তাই ব্যাংক হচ্ছে পাওনাদার। তো ব্যাংক আর গ্রাহকের মধ্যে ডেবিটর ক্রেডিটর সম্পর্ক বিদ্যমান। তাদের মধ্যে কি সম্পর্ক রয়েছে? আমরা যখন আমানতটা জমা রাখি তখন আমাদের মধ্যে সম্পর্ক হচ্ছে গ্রাহক ক্লায়েন্ট হচ্ছে ডেবিটর আর ব্যাংক হচ্ছে ক্রেডিটর। আবার যখন ঋণ গ্রহণ করতেছি তখন কি হচ্ছে? ঋণের ক্ষেত্রে ক্লায়েন্ট হচ্ছে ক্রেডিটর আর ব্যাংক হচ্ছে ডেবিটর। কারণ আমানতটা আমরা যখন দিচ্ছি তখন আমরা ক্লায়েন্ট, আমরা গ্রাহক যখন টাকাটা দিচ্ছে তখন গ্রাহক হলো দেনাদার, আর ব্যাংক যখন টাকাটা দিচ্ছে তখন ব্যাংক হচ্ছে ক্রেডিটর বা পাওনাদার। আবার যখন ঋণ গ্রহণ করতেছি তখন আমরা জনগণ বা গ্রাহক হচ্ছে টাকাটা নিচ্ছে, তাই গ্রাহক ক্রেডিটর, আর ব্যাংক টাকাটা দিচ্ছে তাই ব্যাংক হচ্ছে ডেবিটর। তো আমরা ব্যাংক এর আর গ্রাহকের সাথে ডেবিটর ক্রেডিটর সম্পর্কটা কিছুটা হলেও বুঝতে পারছি। এখন আমরা আলোচনা করব চুক্তিবদ্ধ সম্পর্ক নিয়ে। চুক্তিবদ্ধ সম্পর্কটা কি? ব্যাংক আর গ্রাহকের ভিতরে একটি চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি হয়। কখন সৃষ্টি হয় এটা? ব্যাংকের কাছে যখন একজন গ্রাহক একটি হিসাব খোলে তখন তাদের মধ্যে একটি আইনগত সম্পর্ক তৈরি হয়। এই চুক্তিবদ্ধ সম্পর্কের কারণে ব্যাংকের মধ্যে একটা দায়িত্ব সৃষ্টি হয়, আবার গ্রাহকের মধ্যে একটা দায়িত্ব সৃষ্টি হয়। তাদের মধ্যে অধিকার এবং দায়িত্ব দুই ধরনের একটা সম্পর্ক সৃষ্টি হয়। এই সম্পর্কটি
যারা হিসাব খুলছে ব্যাংকের সাথে, সেই চুক্তিতে আবদ্ধ হয়েছে তারাই করতে পারে, তারাই এটা কার্যকর করতে পারে। যারা গ্রাহক আছে ব্যাংকের কাছ থেকে কিছু সুবিধা বা অধিকার তাদের অবশ্যই প্রাপ্য, আবার ব্যাংকের জন্য তাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে, সেটা অবশ্যই পালন করতে হবে। আবার ব্যাংকও কিছু দায়িত্ব পালন করে থাকে, আবার ব্যাংকের ক্ষেত্রেও কিছু অধিকার রয়েছে যেগুলো গ্রাহককে অবশ্যই সমাধান দিতে হবে বা প্রদান করতে হবে। এবং এই চুক্তির কারণে ব্যাংক তার গ্রাহককে বা আমানতকারীর যে জমাকৃত অর্থ, সেই অর্থটা চাহিদা মাত্র ফেরত দিতে বাধ্য থাকে। ব্যাংকের মধ্যে আর গ্রাহকের মধ্যে যে চুক্তিবদ্ধ সম্পর্ক রয়েছে, এই সম্পর্কের কারণে কি হয়, ব্যাংকের কাছে আমরা যে টাকাটা জমা রাখি সেই টাকাটা ব্যাংক চাহিদা মাত্র দিতে বাধ্য থাকে। এরপরে আমরা 3 নম্বর অপশন নিয়ে আলোচনা করব। 3 নম্বর অপশন কি আছে? 3 নম্বর অপশন হচ্ছে গ্রাহকের ওঝি। গ্রাহকের ওঝি বা ট্রাস্টি। ব্যাংক হলো গ্রাহকের ওঝি বা রক্ষক বা ট্রাস্টি। কিভাবে এই ট্রাস্টি বা রক্ষকের ভূমিকাটি ব্যাংক পালন করে আমরা একটু দেখে নিই। ব্যাংকের যখন আমরা আমাদের কোনো সম্পত্তি যেমন মূল্যবান দলিল, স্বর্ণালংকার এইসব সংরক্ষণের জন্য রাখি, কারণ ব্যাংক এটিকে তারা তাদের যত্ন সহকারে সংরক্ষণ করে তাদের লকারে এটিকে রেখে দেয়, যার ফলে ব্যাংক গ্রাহকের কাছে একটি নির্দিষ্ট হারে চার্জ ধার্য করে, সেই চার্জটা আমাদের দিতে হয়। তো ব্যাংক অনেক সময় গ্রাহকের যে সম্পত্তিগুলো রয়েছে এই সম্পত্তিগুলো সংরক্ষণের মাধ্যমে গ্রাহকের রক্ষক হিসেবে কাজ করে। আমরা নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের মূল্যবান সম্পদগুলো কি করি, ব্যাংকের কাছে দিই, কারণ তারা নিরাপদে এবং যত্ন সহকারে সংরক্ষণ করবে। এক্ষেত্রে ব্যাংক কি করে, গ্রাহকের রক্ষক হিসেবে কাজ করে, সংরক্ষক হিসেবে কাজ করে। এটিও কিন্তু একটি আইনগত কিন্তু ভিন্ন ধরনের সম্পর্ক। ব্যাংক আর গ্রাহকের ভিতরে এক ধরনের সম্পর্কের তৈরি হয়, কারণ আমরা যে সম্পত্তিটাকে সংরক্ষণের জন্য ব্যাংকের কাছে দিচ্ছি, ব্যাংক কিন্তু আমাদের নিকট একটা চার্জ ধার্য করছে, সেই চার্জটা আমাদের অবশ্যই প্রদান করতে হচ্ছে। ব্যাংক তাদের লকারে রাখা বাবদ যে চার্জটা ধার্য করছে সেটার জন্য আমাদের যে চার্জটা দিতে হচ্ছে, সেটার জন্য ব্যাংকের সাথে আমাদের একটা লেনদেন সম্পন্ন হচ্ছে। তো এইভাবে ব্যাংক আর গ্রাহকের ভিতরে একটি সম্পর্কের তৈরি হয়। এটি আইনগত সম্পর্ক, কিন্তু একটু ভিন্ন ধরনের, সাধারণ সম্পর্ক থেকে একটু ভিন্ন। এরপর আমরা 4 নম্বর যে অপশনটি আছে, ব্যাংক এর বন্ধকদাতা ও বন্ধক গ্রহীতার সম্পর্ক। ব্যাংকের সাথে বন্ধকদাতা এবং বন্ধক গ্রহীতার সম্পর্ক এটা কি, আমরা আমাদের বিভিন্ন সম্পত্তি যেমন ভবন, জমি, আরও মূল্যবান বিভিন্ন ধরনের সম্পত্তিগুলোকে গ্রাহকের কাছে বন্ধক রেখে, জামানত হিসেবে রেখে তারপরে ব্যাংকের কাছে থেকে আমরা ঋণ গ্রহণ করি। বিভিন্ন সময় ব্যাংকের থেকে যখন আমরা ঋণ গ্রহণ করি তখন আমাদের নগদ অর্থ বা বিভিন্ন ধরনের সম্পত্তিকে জামানত রাখতে হয়। এই সময়ে ব্যাংক আমাদের জামানতের বিনিময়ে ঋণ প্রদান করে, ব্যাংকের সাথে আমাদের একটি সম্পর্কের তৈরি হয়। ব্যাংক কিন্তু যখন এই সম্পত্তি জমা রাখে তখন এই সম্পত্তির দেখাশোনা দায়িত্বটাও গ্রহণ করে। আবার এই ঋণ যখন পরিশোধে ব্যর্থ হয়ে গ্রাহক যখন এই জামানতকৃত অর্থ বাবদ যে ঋণটা গ্রহণ করছে সেই অর্থ দিতে ব্যর্থ হয়, তখন ব্যাংক এই জামানতকৃত সম্পত্তি ক্রয় বা দখলের মাধ্যমে তাদের পাওনা আদায় করতে পারে।
এই যে ব্যাংক আর গ্রাহকের ভিতরে একটি সম্পর্ক রয়েছে। ব্যাংক একদিক থেকে যেমন বন্ধকদাতা আর বন্ধক গ্রহীতার সম্পর্ক, আমরা যখন ব্যাংককে এই সম্পত্তিগুলো জামানত হিসেবে রেখে দেয় তখন আমরা বন্ধকদাতা আর ব্যাংক হচ্ছে বন্ধক গ্রহীতা। ব্যাংকের মধ্যে ব্যাংক দাতা আর গ্রহীতা এক ধরনের সম্পর্ক সৃষ্টি হয়। ব্যাংক গ্রাহকের সম্পত্তির বিনিময়ে বিপরীতে একটি সম্পর্ক তৈরি হয়, বন্ধকি ঋণ দিয়ে থাকে, যার কারণে তাদের মধ্যে আবার একটি সম্পর্কের তৈরি হয়। এরপরে আমরা 5 নম্বরে জানব ব্যাংক গ্রাহকের প্রতিনিধি। গ্রাহকের পক্ষে বিভিন্ন ধরনের লেনদেন ব্যাংক গ্রাহকের পক্ষে বিভিন্ন ধরনের লেনদেন সম্পন্ন করে থাকে। যেমন গ্রাহকের পক্ষ থেকে সে গ্রাহকের দেনা পরিশোধ এবং পাওনা আদায়ের কাজটি করে থাকে। আমরা দেখি যখন আমদানি রপ্তানির ক্ষেত্রে ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। ব্যাংক গ্রাহকের টাকা পরিশোধ, নিশ্চয়তা প্রদান, পাওনা আদায় সবগুলো কাজই ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। আবার আভ্যন্তরীণ ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমরা দেখছি প্রদেয় বিল, প্রাপ্য বিলের যে ব্যাপারটা, সেক্ষেত্রে ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ব্যাংক তার প্রতিনিধি হিসেবে যখন টাকা পরিশোধ করার দরকার গ্রাহকের হয়ে তখন সে টাকাটি পরিশোধ করে দেয়। গ্রাহকের পক্ষে এই লেনদেন সম্পন্ন করার মাধ্যমে ব্যাংকের সাথে গ্রাহকের সাথে একটি গুরুত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়। আবার যখন ব্যাংকের টাকা আদায় করতে হয়, গ্রাহকের পাওনা আদায়ের ক্ষেত্রে ব্যাংক গ্রাহকের হয়ে গ্রাহকের পক্ষে এই পাওনাটি আদায় করে দেয়। প্রাপ্য বিল, প্রদেয় বিলের ক্ষেত্রে ব্যাংক এই কাজটি খুব সুন্দরভাবে করে থাকে, তার জন্য খুব অল্প পরিমাণে চার্জ নিয়ে থাকে। আমদানি রপ্তানি, প্রাপ্য বিল, প্রদেয় বিল এর সম্পর্কিত আরও অনেক লেনদেন দেনা পাওনা ব্যাংক গ্রাহকের পক্ষে সম্পন্ন করে থাকে। এইভাবে ব্যাংক তার গ্রাহকের প্রতিনিধি হিসেবে কাজ করে। আমরা ব্যাংক আর গ্রাহকের সম্পর্কের ধরন সম্পর্কে জানলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব। গ্রাহক আর ব্যাংক দুজনের ওপরেই কিন্তু দায়িত্ব যেমন অর্পিত আছে, তেমনি অধিকার আদায়েরও ব্যাপারটি আছে। ব্যাংক গ্রাহকের প্রতি দায়িত্ব পালন করবে, আবার গ্রাহকও ব্যাংকের প্রতি দায়িত্ব পালন করবে। এভাবে দুজনের মধ্যে একটি বিশেষ সম্পর্কের সৃষ্টি হয়। ব্যাংকিং ব্যবসায়ের মূল নীতি অনুযায়ী গ্রাহকের স্বার্থ রক্ষা হলো ব্যাংকের অবশ্য পালনীয় একটি পবিত্র দায়িত্ব। এই বিষয়ে ব্যাংকের বিভিন্ন ধরনের দায়িত্ব রয়েছে। আমরা জানি ব্যাংক কিন্তু গ্রাহকের টাকায় তাদের ব্যবসা পরিচালনা করে। ব্যাংক গ্রাহকের আমানতটাকে গ্রহণ করে সে আমানতটাকে আবার অন্য কারো কাছে ঋণ হিসেবে প্রদান করে। তো ব্যাংক কি করে? অন্যের টাকায় ব্যবসা পরিচালনা করতেছে। তার মানে ব্যাংকের যে সাধারণ কার্যকলাপ এর মাধ্যমে কি প্রকাশ পায়? সাধারণত যে একটা প্রবাদ প্রচলিত আছে, পরের ধনে পোদ্দারি, এরকম একটা ব্যাপার। তো ব্যাংক এই কাজটা করার জন্য কিছু সুনির্দিষ্ট দায়িত্ব এবং নিয়ম পালন করার মাধ্যমে জনগণের একটি আস্থা এবং বিশ্বাস তৈরি করছে, যার কারণে জনগণ তাদের কাছে টাকা জমা রাখে, প্রয়োজনে সেটাকে আবার তুলে নেয়। তো এইভাবে ব্যাংক একটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে। আর এ বিষয়ে ব্যাংকের যে দায়িত্বগুলো রয়েছে এখন আমরা সেগুলো সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমে আছে অর্থ ফেরত। ব্যাংক কিন্তু গ্রাহকের টাকাটা জমা নিচ্ছে, চাহিদা মাত্র ফেরত দিতে বাধ্য এই শর্তে। তো সাধারণভাবে ব্যাংক গ্রাহকের টাকা চাহিদা
বাধ্য থাকে, তবে এটা যথাযথ প্রক্রিয়ায় সম্পাদন করতে হবে। যেমন চলতি বা সঞ্চয় হিসাবের ক্ষেত্রে ব্যাংকের যে নিয়মটা আছে সেই নিয়ম অনুযায়ী অবশ্যই চেক লিখে টাকাটা তুলতে পারে। আবার এ ব্যাপারে ব্যাংকের অনুমতির প্রয়োজন নেই, তবে এই সংক্রান্ত বিধিনিষেধ অবশ্যই গ্রাহককে পালন করতে হয়। দেখি আমরা চলতি হিসাবের ক্ষেত্রে কি করে, গ্রাহক তার হিসাব থেকে দিনে যতবার ইচ্ছা টাকা জমা দান এবং উত্তোলন করতে পারে। কিন্তু এ বাবদ ব্যাংকের যে নিয়ম সেটা হচ্ছে এক্ষেত্রে যত খুশি টাকা জমা নেওয়া যতবার ইচ্ছা দাও, কিন্তু এর জন্য কোনো সুদ পাবে না। আবার সঞ্চয় হিসাবের ক্ষেত্রে কি নিয়ম আছে, টাকা যতবার ইচ্ছা জমা দিতে পারবে, কিন্তু 2 বারের বেশি উত্তোলন করতে পারবে না। এই যে তাদের একটা শর্ত আরোপ করে দিচ্ছে, অর্থ ফেরত অবশ্যই দিবে, কিন্তু সেটা একটি সুবিধামতো পদ্ধতি বা নিয়মের মধ্যে পরিচালিত হচ্ছে। এই সংক্রান্ত যে বিধিনিষেধ প্রযোজ্য রয়েছে ব্যাংকের, সেই নিয়মগুলো অবশ্যই গ্রাহকের মানতে হবে, কিন্তু ব্যাংক টাকা দিতে বাধ্য, এটি ব্যাংকের একটি মূলনীতি। এখন দেখি 2 নম্বরে কি আছে, হিসাবের গোপনীয়তা। ব্যাংক যে হিসাবটি খুলছে গ্রাহকের নামে, সেই হিসাবটি সংক্রান্ত নির্দেশসমূহ অবশ্যই ব্যাংক যথাযথ গুরুত্বের সাথে গোপন রেখে থাকে। গ্রাহকের নির্দেশ, বাংলাদেশ ব্যাংকের নির্দেশ, আইনগত অনুমতি অথবা আদালতের কোনো নির্দেশ ছাড়া ব্যাংক গ্রাহকের হিসাব সম্পর্কিত তথ্য প্রকাশ করতে পারে না। ব্যাংকের ক্ষেত্রে যে ব্যাপারটা দেখলাম যে গ্রাহকের নির্দেশ, যে হিসাবটি খুলেছে বা গ্রাহক তার নির্দেশ ছাড়া ব্যাংক এই হিসাবের কোনো ধরনের তথ্য প্রকাশ করতে পারবে না। দ্বিতীয়ত কি আছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশ। বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, একে বলা হয় ব্যাংকের ব্যাংকার, মানে ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্ত সকল ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম এর নিয়ন্ত্রণ ও বিভিন্ন ধরনের নিয়ম নীতি বা নিয়মাবলীর মাধ্যমে এই ব্যাংকসমূহকে নিয়ন্ত্রণ করে থাকে বা পরিচালনা করে থাকে। তো বাংলাদেশ ব্যাংক চাইলে কোনো হিসাব সম্পর্কিত তথ্য জানতে বাধ্য। বাংলাদেশ ব্যাংক যদি কোনো ব্যাংককে কোনো গ্রাহকের হিসাব সম্পর্কে জানাতে নির্দেশ দেয়, তখন ওই ব্যাংক ওই গ্রাহকের হিসাবটি সম্পর্কিত তথ্য প্রকাশ করতে পারে। আবার আইনগত অনুমতি, যখন আদালত কর্তৃক কোনো গ্রাহকের সম্পর্কিত তথ্য প্রকাশ করার জন্য নির্দেশ পেয়ে থাকে ব্যাংক, তখন ওই হিসাবের সম্পর্কিত তথ্যসমূহ প্রকাশ করতে পারে। অথবা আদালতের নির্দেশ, আইনগত যে অনুমতি সেই অনুমতিটা থাকলেও প্রকাশ করতে পারে। তাহলে আমরা দেখলাম যে ব্যাংক গ্রাহকের সকল তথ্য গোপন করার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। ব্যাংক তার গ্রাহকের হিসাব সম্পর্কিত তথ্যগুলো অত্যন্ত গুরুত্বের সাথে এবং দায়িত্ব সহকারে গোপন রাখবে। যদি গ্রাহকের নির্দেশ, বাংলাদেশ ব্যাংকের নির্দেশ, আইনগত অনুমতি অথবা আদালতের নির্দেশ আসে ওই সম্পর্কিত বা ওই গ্রাহক সম্পর্কিত তথ্য প্রকাশ করার, তখন সে একমাত্র প্রকাশ করতে পারে, এছাড়া সে কখনোই এই তথ্যগুলো প্রকাশ করতে পারবে না। তার মানে এই তথ্যগুলো গোপন রাখা তাদের দায়িত্ব। এখন আমরা দেখছি আমানতকারীর নির্দেশ পালন। ব্যাংকের একটি অন্যতম দায়িত্ব হচ্ছে আমানতকারীর নির্দেশ পালন। আমানতকারীকে যে ব্যাংকে টাকাটাকে জমা রাখছে, একজন গ্রাহক সে আমানতকারীও হতে পারে, ঋণ
থাকে। ব্যাংক তার মক্কেল বা আমানতকারীর নির্দেশ অনুযায়ী আমানতের অর্থ ব্যবহার করে থাকে। যেমন মক্কেল যদি কোনো ব্যক্তি বা পক্ষকে অর্থ পরিশোধের নির্দেশ দিয়ে থাকে তাহলে ব্যাংক সে অনুযায়ী পরিশোধ করে। আমরা দেখি ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসেবে কাজ করে। তাহলে ব্যাংক যখন বলবে যে আমার হিসাব থেকে এই ব্যক্তি বা হিসাবে আমার যে পাওনাটা রয়েছে বা আমার যে দেনাটা রয়েছে সেই দেনাটা পরিশোধ করে দেন, তখন কি করে ব্যাংক তার গ্রাহকের নির্দেশ মতো সেই হিসাবে টাকাটা পরিশোধ করে দেন। তখন ব্যাংক আমানতকারী নির্দেশ হিসেবে এটাকে পালন করে। একইভাবে মক্কেল যদি তৃতীয় পক্ষ থেকে অর্থ, চেক বা বিল আদায় করার জন্য ব্যাংকের ওপর আদেশ জারি করে তখন ব্যাংক সেই নির্দেশটি পালন করে। একজন গ্রাহক এক দিক থেকে ব্যাংকের একজন ব্যাংকের একজন অন্যতম নিয়ন্ত্রক। তো ব্যাংক এর যে হিসাবটি আছে সেই হিসাবটি কে পরিচালনা করতেছে, নিয়ন্ত্রণ করতেছে? একজন গ্রাহক। সে তার ইচ্ছে মতো ওইখান থেকে টাকা তুলতে পারতেছে, জমা দিতে পারতেছে। ব্যাংকেরও কিছু নিয়ম নীতি আছে, কিন্তু ব্যাংক যখন এই টাকাটিকে জমা রাখে তখন গ্রাহকের ইচ্ছে মতো সেটিকে চাহিদা মাত্র ফেরত দিতে বাধ্য থাকে। তাই ব্যাংকের কাছে আমানতকারী যখন নির্দেশ দিবে যে ব্যাংক এই অর্থটি পরিশোধ করে দাও, ব্যাংকের টাকা দিয়ে বা অ্যাকাউন্টে টাকা দিয়ে এই দেনাটি পরিশোধ করে দাও, অথবা আমার তৃতীয় পক্ষের কাছে ব্যাংক এবং গ্রাহক ব্যতীত অন্যান্য পক্ষের কাছ থেকে যদি পাওনা থাকে তাহলে সে ওই পাওনাটি আদায় করে নিতে পারে। তো বিভিন্ন ধরনের অর্থ, চেক বা বিল আদায় করার জন্য ব্যাংকের কাছে নির্দেশ জারি করতে পারে, আর ব্যাংক এক্ষেত্রে কি করে? গ্রাহকের নির্দেশগুলো পালন করে থাকে। তাহলে কি দেখতে পেলাম? ব্যাংক গ্রাহকের বা আমানতকারীর নির্দেশগুলো পালন করে, কিন্তু ঋণের ক্ষেত্রে কিন্তু এটা ঘটে না। ঋণের ক্ষেত্রে আমরা যে অর্থটাকে গ্রহণ করছি সেটা ব্যাংকের শর্তানুসারেই নির্দিষ্ট হার সুদে নির্দিষ্ট কিস্তিতে শুধু টাকাটা পরিশোধ করতে যাচ্ছি, কিন্তু ব্যাংকের প্রতি আমাদের প্রভাবটা তখন একটু কম থাকে, কারণ আমরা তখন দেনাদার হয়ে যাই। এরপরে 4 নম্বর যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, সুদের আদান প্রদান। ব্যাংক তার মক্কেলের প্রাপ্য সুদ স্বয়ংক্রিয়ভাবে তার হিসাবে জমা করে এবং সেবার যে ফি বা চার্জ সেটা স্বয়ংক্রিয়ভাবে তার হিসাব থেকে কর্তন করে। ব্যাংক যখন আমানতকারীর কাছ থেকে অর্থগুলোকে জমা রাখে তখন কি করে? ব্যাংক এই টাকাটাকে তাদের কাজে ব্যবহার করে, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে, ঋণ হিসেবে প্রদান করে। তো এই ক্ষেত্রে আমানতকারীকে সে একটি নির্দিষ্ট হার সুদ প্রদান করে থাকে। সেই সুদটা ঋণের সুদের থেকে একটু পরিমাণে কম থাকে। আমরা জানি যে ব্যাংকের প্রদত্ত সুদ আর প্রাপ্য সুদের পার্থক্য হচ্ছে ব্যাংকের মুনাফা। তাই ব্যাংক আমানতকারীকে যে সুদটা প্রদান করে সেটা স্বয়ংক্রিয়ভাবে ব্যাংকের আমানতকৃত টাকার পরিমাণ হিসেব করে, সেই পরিমাণ যে সুদ প্রদান করবে গ্রাহককে সেই টাকাটা তার হিসাবে স্বয়ংক্রিয়ভাবে জমা রেখে দেয়। ব্যাংক নিজে এই কাজটা করে থাকে। আবার যখন ঋণ হিসেবে বা বিনিয়োগ করে জনগণের কাছে তার ব্যাংকের টাকাটা দিয়ে থাকে তখন কি করে? ওটার উপর একটা চার্জ ধার্য করে বা সুদ ধার্য করে। এই সেবার যে
ফি বা চার্জ এবং যে সুদ, এই সবগুলো টাকাই ব্যাংক নিজের দায়িত্বে এইগুলো হিসাব করে কেটে নেয়। তাহলে কি করতেছে, ব্যাংকের সাথে যে সুদের ব্যাপারটা, যখন আমরা সুদ পাবো তখন ব্যাংকের হিসাব নিকাশ করে আমাদের হিসাবে সুদটা যোগ করে দেয়। আবার যখন আমরা সুদ দেব, মানে ব্যাংক সুদ পাবে, তখন ব্যাংকে হিসাব করে সেই সুদটা আমাদের কাছ থেকে কেটে নেয়। এছাড়াও যে সেবা চার্জ ফি থাকে, সেই টাকাগুলো ব্যাংক নিজেই হিসাব করে আমাদের কাছ থেকে কেটে নেয়। তো ব্যাংক কী করতেছে আমাদের ওপর, এটা কিন্তু আমাদের জন্য একটি সুবিধাও বটে যে আমাদের এই সুদ নিয়ে হিসেব করতে হলো না, এটা নিয়ে ঝামেলা করতে হলো না। তো এই দিক থেকে আমরা একটা সুবিধা ভোগ করতেছি। ব্যাংকের এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এরপর 5 নম্বর আছে সুবিধাজনকভাবে ঋণ পরিশোধের সুযোগ প্রদান। গ্রাহক যে ঋণটা ব্যাংকের কাছ থেকে নিচ্ছে, সেই ঋণটা গ্রাহকের জন্য যেন সহজলভ্য এবং নমনীয় হয়ে থাকে। কারণ গ্রাহকের যখন প্রয়োজন টাকাটা ব্যাংকের কাছ থেকে গ্রহণ করে, এটা যদি নমনীয় এবং সহজলভ্য এবং সহজে পরিশোধ না হয়, তাহলে ব্যাংক কিন্তু তাদের টাকাটা ঋণ হিসেবে প্রদান করতে পারছে না, মানে বিনিয়োগ করতে পারছে না। তাই ব্যাংকের যে ঋণ নীতি, এটা অবশ্যই নমনীয় এবং গ্রাহকের জন্য সুবিধাজনক পর্যায়ে আসতে হবে। এই ক্ষেত্রে আমরা যে সুবিধাগুলো বিবেচনা করি গ্রাহক হিসেবে, সেগুলো হচ্ছে সুদের পরিমাণ কম। ঋণের সুদের পরিমাণ যদি কম হয় এবং কিস্তির সংখ্যা যদি বেশি হয়, তাহলে আমরা সেই ঋণটাকে সহজ, পরিশোধ এবং সুবিধাজনক বলে মনে করি। ঋণ পরিশোধের ক্ষেত্রে ব্যাংক গ্রহীতাকে যথাযথ সুবিচার করবে এবং ঋণ পরিশোধের জন্য উপযুক্ত সময় ও সুযোগ প্রদান করবে। সুযোগের ব্যাপারটা কি, যেমন কিস্তির যে ধরন, সেটা কি ধরনের হবে, সেটা গ্রাহকের পছন্দ অনুযায়ী হতে হবে বা হতে পারে। আবার ব্যাংকেরও কিছু সুনির্দিষ্ট নিয়ম কানুন আছে, যেমন এই পরিমাণ অর্থ নিলে এটাকে এই কিস্তির মধ্যে পরিশোধ করতে হবে বা এই কিস্তি নিয়ম অনুসারে পরিশোধ করতে হবে। আবার উপযুক্ত সময়, এই ক্ষেত্রেটাও বিবেচনা করতে হয়। কারণ যদি বলা হয় যে 10 লক্ষ টাকার ঋণ, এই ঋণটা তাকে এত অল্প সময়ের মধ্যে পরিশোধ করতে হবে, যে সময়ের ভিতরে সে এই পরিমাণ মুনাফা অর্জন করে ঋণটা চালিয়ে রাখা সম্ভব হয় না। তো এক্ষেত্রে কিন্তু সে ঋণ গ্রহণ করবে না। তাই তার গ্রাহককে ঋণ পরিশোধের জন্য উপযুক্ত সময় আর সুযোগ দুইটাই প্রদান করতে হবে। তো আমরা এখন দেখলাম গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব। গ্রাহকের জন্য ব্যাংক অনেকগুলো দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করে থাকে। এর কারণ ব্যাংক ব্যবসায়ের উন্নতি, একটি দেশের সার্বিকভাবে মঙ্গল বয়ে আনে। এখন আমরা দেখব ব্যাংকের প্রতি গ্রাহকের কি কি দায়িত্ব রয়েছে। এতক্ষণ ব্যাংক আমাদের প্রতি যে সকল দায়িত্বগুলো পালন করছে, সেই দায়িত্বগুলো সম্পর্কে জানলাম, যেগুলো হচ্ছে গ্রাহকের অধিকার। এই অধিকারগুলো গ্রাহক পেয়ে থাকে ব্যাংকের কাছ থেকে। এখন দেখছি ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব বা ব্যাংকের যে অধিকারগুলো পাওয়ার কথা, পাওয়া দরকারি। গ্রাহকের প্রতি যেমন ব্যাংকের দায়িত্ব রয়েছে, ব্যাংকের প্রতিও তেমন গ্রাহকের কিছু দায়িত্ব আছে। এই দায়িত্ব বা করণীয় গুলো হচ্ছে নিম্নরূপ। আমরা দেখছি সততা, ঋণ পরিশোধ, সুদ আদায়, ঠিকভাবে চেক অঙ্কন, এগুলো হচ্ছে ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব।
ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্বগুলো হচ্ছে সততা, ঋণ পরিশোধ, সুদ আদায় ও ঠিকভাবে চেক অঙ্কন। এই দায়িত্বগুলো যদি গ্রাহক সঠিকভাবে পরিচালনা না করে তাহলে ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্কটা ক্ষুণ্ণ হয়, নষ্ট হয়, যার ফলে ব্যাংক গ্রাহকের প্রতি আস্থা হারায় আর বিশ্বাস রাখতে পারে না। এই বিশ্বাসভঙ্গতার কারণেই ব্যাংক তাকে সুযোগ সুবিধা প্রদান করতে চায় না। তো এই যে ব্যাংকের প্রতি আমাদের যে দায়িত্বগুলো আছে এগুলো অবশ্যই গুরুত্বের সাথে দেখতে হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সততা। সততা কি? সততা হচ্ছে ব্যাংকের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেই দায়িত্বটি, একটি পরম দায়িত্ব। এটি আমরা যদি ব্যাংকের সাথে লেনদেনের ক্ষেত্রে অসৎ উপায় অবলম্বন করি, অসৎ পথ অবলম্বন করি, তাহলে ব্যাংক আমাদের প্রতি আস্থা হারাবে। শুধু একজন গ্রাহকের জন্য সকল গ্রাহকই কিন্তু তাদের আস্থাটি হারিয়ে ফেলে, কারণ তারা চিনতে ব্যর্থ হয়, তারা বিশ্বাস করতে পারে না যে কে তাদের সাথে অসৎ উপায় অবলম্বন করতেছে। বর্তমানে নানান ধরনের প্রযুক্তি আবিষ্কারের ফলে ব্যাংকিং ক্ষেত্রে অনেক নিরাপদ এবং সুষ্ঠুভাবে কাজ পরিচালনা সম্ভব হচ্ছে। অসৎ উপায় অবলম্বন অনেকটাই এড়ানো যাচ্ছে। ব্যাংকের সাথে হিসাব খোলা থেকে শুরু করে সর্বাবস্থায় মানে সবগুলো ক্ষেত্রে লেনদেন সহ যাবতীয় কার্যক্রমে সঠিক তথ্য প্রদান করা গ্রাহকের অবশ্যই কর্তব্য। আমরা ব্যাংকের সাথে যে সকল লেনদেনগুলো করছি সেই লেনদেনগুলো এবং ব্যাংকে যে হিসাবটা করছি সেই শুরু থেকে ব্যাংকের সাথে লেনদেনের শেষ পর্যন্ত সম্পূর্ণ সবগুলো জায়গায় অবশ্যই সঠিক তথ্যগুলো প্রদান করতে হবে। এই সঠিক তথ্য প্রদানের মাধ্যমে আমাদের সততা এবং নিষ্ঠার পরিচয়টি পাবে। আমরা যদি অসৎ উপায় অবলম্বন করি তাহলে আমাদের প্রতি ব্যাংক আস্থা হারাবে, যার কারণে ব্যাংকিং ব্যবস্থার একটি অবক্ষয় ঘটবে এবং মানুষের নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে ব্যাংকিং ব্যবসায়ের ক্ষতিকর ব্যবসায়িক পরিণতি টেনে আনছে। টাকা এবং সকল লেনদেনের ক্ষেত্রে সৎ এবং সত্য তথ্য এর আদান প্রদান করে হচ্ছে সততা। সবগুলো ক্ষেত্রে আমরা যদি সত্যকে বুকে ধারণ করে রাখি, সত্যকে প্রকাশ করি, সত্যকে প্রমাণ করি, তাহলে কিন্তু আমাদের মধ্যে সততার প্রকাশ পায়। তাই ব্যাংকের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই আমাদের সততার পরিচয় দিতে হবে। 2 নম্বর যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি ঋণ পরিশোধ। গ্রাহকের সাথে আমাদের 2 ধরনের সম্পর্ক হয়, এক হচ্ছে ডেবিটর আর এক হচ্ছে ক্রেডিটর। আমরা যখন ব্যাংকের কাছ থেকে গ্রহণ করি তখন আমরা হই ক্রেডিটর আর ব্যাংক হয় ডেবিটর। আবার যখন আমরা ব্যাংককে প্রদান করতেছি তখন ব্যাংক যখন টাকাটাকে আমাদের কাছ থেকে নেয় বা আমরা যখন ব্যাংকের কাছে টাকা জমা রাখি তখন ব্যাংক হয় ডেবিটর আর আমরা হই ক্রেডিটর। আর যখন আমরা ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করতেছি তখন বিপরীত সম্পর্ক প্রকাশ করে। যেমন ব্যাংকের কাছে টাকা যখন আমরা নেই তখন আমরা হই ডেবিটর আর ব্যাংক যখন টাকাটা আমাদের কাছে দেয় তখন ব্যাংক হয় ক্রেডিটর। এইভাবে ব্যাংকের যে টাকাটি আমরা গ্রহণ করলাম ঋণ হিসেবে সেটা পরিশোধ করা আমাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। ব্যাংকের নিকট থেকে গৃহীত ঋণ চুক্তি অনুযায়ী আমরা যে চুক্তিটা করেছি, যেমন আমরা 1 লক্ষ টাকার একটি ঋণ দিয়েছি, এটি আমরা
10,000 টাকা করে নিলাম, বা 10,000 সামথিং, এর থেকে কম বেশি হতে পারে। তো এই যে পরিমাণটা আমরা নির্ধারণ করলাম, বা সাপ্তাহিক কিস্তি হিসেবে আমরা এটাকে পরিশোধ করতে পারি। এইভাবে যাই হোক না কেন কিস্তির শর্ত, সেই কিস্তির শর্ত ব্যাংকের সাথে আমাদের একটি চুক্তি সম্পাদিত হয়েছে। এই ঋণ গ্রহণের যে চুক্তিটা আমরা অ্যাকসেপ্ট করছি বা গ্রহণ করছি, সেই চুক্তি অনুযায়ী আমাদের এই অর্থটাকে পরিশোধ করতে হবে। অর্থাৎ চুক্তি অনুযায়ী যদি ঋণ পরিশোধ না করি, বন্ধকি সম্পত্তি ক্রয় বা বিক্রি করে আইনের মাধ্যমে এই পাওনা ব্যাংক উদ্ধার করতে পারে। তাহলে আমরা কি ব্যাপারটা বুঝতে পারছি? ব্যাংকের কাছ থেকে আমরা টাকা এনে ঋণ হিসেবে টাকা নিয়ে সেই টাকাটাকে আমরা একদম অস্বীকার করতে কখনোই পারবো না। যদি জালিয়াতির সুযোগ না নেই তাহলে এটা সম্ভব না। জালিয়াতির সুযোগ নিলেও অনেক ক্ষেত্রে এটা সম্ভব হয় না। যদি জালিয়াতিটা ধরা পড়ে তাহলে আমাদের অনেক বড় শাস্তি পেতে হয়। তো আমরা যখন ঋণটা পরিশোধ করার শর্তে গ্রহণ করছি, তখন এই ঋণটা পরিশোধ করা অবশ্যই পালনীয় একটি দায়িত্ব। আর গ্রাহক যদি এই ঋণটা পরিশোধ করতে ব্যর্থ হয় বা পরিশোধ করার অস্বীকৃতিটা জানায়, তাহলে ব্যাংক কী করে? ব্যাংক এই গ্রাহকের টাকা বাবদ সে তার সম্পত্তি, ব্যাংকের কাছে যে জামানতকৃত সম্পত্তি রেখেছিল, এটাকে দখল করে এবং এটাকে বিক্রি করার ক্ষমতাটাও রাখে। এই বিক্রি করে আইনের মাধ্যমে তার পাওনা সে উদ্ধার করতে পারে। এরপরে 3 নম্বরে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, সুদ আদায়। ব্যাংক একদিক থেকে যেমন সুদ প্রদান করতেছে, আবার সুদ গ্রহণও করতেছে। সুদ আদায়ের ব্যাপারটা চলতি হিসাব এর ক্ষেত্রে এক ধরনের, আবার সঞ্চয় হিসাবের ক্ষেত্রে একটু ভিন্ন। চলতি হিসাবে জমাতিরিক্ত যখন উত্তোলন করে তখন ঋণ গ্রহীতার ক্ষেত্রে ব্যাংক সুদ কেটে নেয়। ব্যাংক অন্যান্য সুবিধা বা সেবা দিলেও তার জন্য একটা সেবা চার্জ বা ফি ধার্য করে। চুক্তি অনুযায়ী ব্যাংকের ঋণের সুদ ও আসল প্রদান করাও গ্রাহকের একটি দায়িত্ব। আমরা যখন ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করি তখন ব্যাংকে কিন্তু সেই টাকাটা সুদ সহ প্রদান করতে হয়। ব্যাংকের যে প্রাপ্য সুদ, সেই সুদটা অবশ্যই আমাদের প্রদান করতে হবে। এছাড়াও ব্যাংক আমাদের যে সকল সুবিধা দিচ্ছে, সেই সুবিধা বাবদ সে একটি সেবা চার্জ বা ফি ধার্য করে, সেই ফিটা আমাদের পরিশোধ করতে হবে। এবং চলতি হিসাবের ক্ষেত্রে আমরা যখন ব্যাংকের কাছ থেকে জমাতিরিক্ত উত্তোলন করি, মানে জমার অতিরিক্ত অর্থ উত্তোলন করি, তখন এটাকে ব্যাংক ঋণ হিসেবে নেয়। তাই এর উপর একটা সুদ ধার্য করে, এই সুদটাও পরিশোধ করা আমাদের একটি কর্তব্য। তাহলে চুক্তি অনুযায়ী ব্যাংকের সাথে গ্রাহকের যে ঋণ আর ঋণের জন্য যে সুদ ও আসল রয়েছে সেটা প্রদান করা ব্যাংকের একটি অন্যতম গুরুত্বপূর্ণ, গ্রাহকের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এখন আমরা 4 নম্বর অপশনে দেখছি কি আছে। ঠিকভাবে চেক অঙ্কন। আমাদের লেনদেনের অন্যতম যে ধারণ রয়েছে সেটি হচ্ছে চেক। এটি একটি হস্তান্তরযোগ্য বিনিময় বিল। আমরা ব্যাংকের সাথে যে লেনদেনগুলো করি বা আমাদের অন্যান্য ডেবিট ক্রেডিট যে বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে আমাদের যে লেনদেনগুলো করতে হয়, সেই লেনদেনগুলো করার জন্য আমরা চেককে বিনিময় বিল হিসেবে ব্যবহার করি। মক্কেল বা গ্রাহক চেক অঙ্কনে সতর্কতা এবং নিয়মকানুন মেনে চলবে।
আদেশ। চেক কি? আমানতকারী মানে যে টাকাটা জমা রাখছে বা গ্রাহক, সে যে টাকাটা জমা রাখছে সে এই হিসাব এর ওপর একজন ব্যাংকের নির্দেশক, সে যেটা বলবে, যখন টাকা উত্তোলন করতে চাইবে তখন ব্যাংকে সেই টাকাটা প্রদান করতে হবে, যখন পাওনা পরিশোধ করতে বলবে তখন পাওনাটা পরিশোধ করবে, যখন দেনা পরিশোধ করতে বলবে তখন দেনা পরিশোধ করবে। আবার যখন গ্রাহক ব্যাংকে তার পাওনাটি আদায় করে দিতে বলবে তখন সে তাই করে। তো চেকের মাধ্যমে গ্রাহক ব্যাংকে অর্থ প্রদানের নির্দেশ দিয়ে থাকে, আবার এর মাধ্যমে সে টাকা জমাও রেখে থাকে। ঠিকভাবে চেক অঙ্কন করার ক্ষেত্রে ব্যাংকের গ্রাহককে যে বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করতে হয় সেগুলো হচ্ছে সঠিক স্বাক্ষর হতে হবে। তার মানে যে এই হিসাবের পরিচালনাকারী তার স্বাক্ষর অবশ্যই সঠিক হতে হবে। ভুল স্বাক্ষর প্রদানের কারণে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। ভুল স্বাক্ষর প্রদান হলে বিভিন্ন ধরনের জালিয়াতি করারও সুযোগ থাকে। তো ব্যাংকের যে গ্রাহক, হিসাবের গ্রাহককে অবশ্যই স্বাক্ষর সঠিকভাবে দিতে হবে। তাই নিজের হিসাবের নিরাপত্তা এবং সঠিক সুষ্ঠু লেনদেনের জন্য অবশ্যই সঠিক স্বাক্ষর করতে হবে। তারিখ ঠিক হতে হবে। তারিখ ভুল দেওয়ার কারণে ব্যাংক গ্রাহককে টাকা প্রদান করতে অস্বীকৃতি জানায়। একটি চেকে তারিখ লেখার পরবর্তী 6 মাস পর সেই চেকটি বাসি চেকে পরিণত হয়, যার কারণে আর অগ্রিম চেক হলে সেটা অবশ্যই জানাতে হবে। চেকের তারিখটা অবশ্যই সঠিকভাবে লিখতে হবে, কারণ এই তারিখের সাথে তাদের লেনদেন সম্পর্ক যুক্ত। ব্যাংক এই যে টাকাটা দিচ্ছে বা নিচ্ছে সেই হিসেবটা কিন্তু অবশ্যই তারা লিপিবদ্ধ রাখছে। তো তারিখে যখন ভুল থাকবে চেকে তখন সে এই হিসাবে টাকা দিতে অস্বীকৃতি জানাবে। তাই সমস্যা সৃষ্টি করার পূর্বে সচেতন থাকার জন্য এই কাজগুলো করতে হবে। চেকে লিখিত টাকা হিসাবে জমা থাকতে হবে। আরেকটি অন্যতম শর্ত হচ্ছে গ্রাহক যে পরিমাণ টাকা প্রদান করতে নির্দেশ দিল ব্যাংকে, সেই পরিমাণ টাকা গ্রাহকের হিসাবে অবশ্যই জমা থাকতে হবে। এটা অবশ্য সঞ্চয় হিসাবের ক্ষেত্রে, কিন্তু যখন চলতি হিসাব পরিচালনা করবে গ্রাহক তখন কিন্তু ব্যাংক জমার অতিরিক্ত টাকাও ঋণ হিসেবে অতিরিক্ত ঋণ উত্তোলন করতে পারে। চেক বলতে আমরা কি বুঝি? চেক হচ্ছে আমানতকারী কর্তৃক গ্রাহকের উপর লিখিত একটি আদেশ। চেক একটি লিখিত নির্দেশ যেটা ব্যাংকের আমানতকারী প্রদান করে থাকে। তাহলে আমরা বুঝলাম সঠিকভাবে চেক অঙ্কন কেন করতে হবে, আর এই দায়িত্বটা গ্রাহকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। এখন আমরা দেখছি চেক কি। আমরা যে সঠিকভাবে চেক অঙ্কন সম্পর্কিত তথ্য জানলাম, ব্যাংক চেক অনেক তথ্য জানলাম, কিন্তু চেক কি সেটা আমাদের জানা হয়নি। এখন আমরা জানবো চেক কি। চেক হচ্ছে একটি হস্তান্তরযোগ্য বিনিময় বিল। হস্তান্তরযোগ্যতা, চেকের একটা বৈশিষ্ট্য হচ্ছে হস্তান্তরযোগ্যতা, মানে এটি ব্যাংকের যে হিসাব পরিচালক সে ব্যতীত অন্য কেউ বহন করতে পারবে। এছাড়া আমি ব্যাংকে নির্দেশ দিচ্ছি, আবার আমি এই চেকের মাধ্যমে অন্য কাউকে
অর্থ প্রদানের নির্দেশও দিতে পারে। ব্যাংক আর গ্রাহকের মধ্যে হিসাবটি পরিচালিত হলেও এই চেক একটি বিনিময় বিল হিসেবে কাজ করে। চেক কি তাহলে? চেক হচ্ছে হস্তান্তরযোগ্য বিনিময় বিল। সাধারণত আমরা 3 ধরনের চেক দেখতে পাই। সাধারণত আমরা কয় ধরনের চেক দেখতে পাই? 3 ধরনের। এক হচ্ছে বাহক চেক, 2 হচ্ছে হুকুম চেক, 3 হচ্ছে দাগ কাটা চেক। আমরা এই 3 ধরনের চেক সম্পর্কে এখন জানব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চেক সম্পর্কিত যে তথ্যগুলো জানব সেগুলো হচ্ছে চেক কি, চেক কয় ধরনের, আর আমরা যে কয় ধরনের চেক সম্পর্কে জানব সেটার বর্ণনা। প্রথমে আমরা দেখছি চেক কি। আমরা জানলাম চেক হচ্ছে হস্তান্তরযোগ্য একটি বিনিময় বিল। এটি আমানতকারী কর্তৃক ব্যাংকের উপর একটি লিখিত আদেশ। আমরা যখন টাকা জমা রাখি তখন জমাকারীর পাসবই হিসেবে ব্যবহার করি, আবার জমা যখন উত্তোলন যখন করি তখন চেকের মাধ্যমে টাকাটাকে উত্তোলন করি। চেক হচ্ছে 3 ধরনের। এই হস্তান্তরযোগ্য বিনিময় বিল হচ্ছে 3 ধরনের। এক হচ্ছে বাহক চেক, 2 হচ্ছে হুকুম চেক, 3 দাগ কাটা চেক। তো নিরাপত্তার বিষয়টি বিবেচনা করার প্রথমেই রয়েছে বাহক চেক। এক্ষেত্রে নিরাপত্তা সবচেয়ে কম। দ্বিতীয়ত রয়েছে হুকুম চেক, দাগ কাটা চেকের তুলনায় এটি কম নিরাপদ। আর তৃতীয়ত রয়েছে দাগ কাটা চেক, এটি সবচেয়ে নিরাপদ একটি চেক, কিন্তু এর হস্তান্তর অনেক সময় এর ব্যাপার। প্রথমে আমরা আলোচনা করব বাহক চেক সম্পর্কে। বাহক চেক কি? বাহক চেক বহন শব্দটার সাথে আমরা পরিচিত। আমরা যখন এই বইটাকে এভাবে তুলে নিচ্ছি, এটা আমি বহন করছি। আবার যখন এই কলমটাকে তুলে নিচ্ছি তখন এটা বহন করছে। আমরা যখন গাড়ি বা কোনো যানবাহনে যাতায়াত করছি তখন সেই বস্তুটা আমাদেরকে বহন করছে। তো বহন বিষয়টা সম্পর্কে আমরা পরিচিত। আর বাহক হচ্ছে যে ব্যক্তি বা বস্তু এটাকে বহন করছে। ব্যাংক এক্ষেত্রে বাহককে নগদ অর্থ দিতে বাধ্য থাকে। মানে চেকের হিসাব পরিচালনাকারী বা গ্রাহক যেই হোক না কেন, ওই গ্রাহকের চেক নম্বর এবং হিসাব নম্বর অনুযায়ী যে চেকটি রয়েছে, ওই চেক যে বহন করবে সেই হচ্ছে এই চেকের বাহক। আর ব্যাংক তার বাহককে টাকা পরিশোধ করতে বাধ্য থাকে। যেমন আমি যদি একটি হিসাব পরিচালনা করি এবং সেই চেকটি যদি আমার পরিচিত বা আমার আত্মীয় বা আমার বন্ধু বা আমার পরিবারের কেউ একজন সেই চেকটা বহন করে নিয়ে যদি সে ব্যাংকের কাছে জমা দেয়, তাহলে সে ওই অর্থটি পেয়ে যাবে যে অর্থ ওই চেকে লেখা আছে। তো এই ক্ষেত্রে ব্যাংক তার বাহককে টাকা দিতে বাধ্য। যে চেকটি বহন করবে সেই টাকাটি তুলতে পারবে। অর্থাৎ যে ব্যক্তি এই চেকটি বহন করে ব্যাংকে উপস্থাপন করবে, ব্যাংক তাকে উক্ত অর্থ পরিশোধ করতে বাধ্য থাকবে। এক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে দ্রুত অর্থ লেনদেন করা যায়, দ্রুত হস্তান্তর করা সম্ভব। আর অধিক লেনদেনের ক্ষেত্রে সাধারণত এ ধরনের হিসাব পরিচালনা করা হয়। যেমন দেখা যায় যে লেনদেনের জন্য দিনে একাধিকবার ব্যাংকে যেতে হচ্ছে। একাধিকবার ব্যাংকে যাওয়া সম্ভব না হলে তখন হিসাব পরিচালনাকারী এই চেকের একজন বাহক ব্যাংকে পাঠালো, তার মাধ্যমে অর্থটাকে উত্তোলন করে নিয়ে আসলো। এই সুবিধাটি এই বাহক চেকের মাধ্যমে পাওয়া যাচ্ছে। বাহক চেককে কিন্তু দাগ কাটা চেকেও
অধিক নিরাপদ বা নিরাপত্তা প্রদান করা যায়। এটি একটি নিরাপত্তাহীন চেক হলো যখন এই চেককে দাগকাটা চেককে রূপান্তর করি। মানে দাগকাটা চেক রূপান্তর করতে হলে কি হয়, একটা নির্দিষ্ট জায়গায় দুইটা দাগ টেনে সেই কোম্পানির নাম বা পরিচালকের নাম লিখে সেটি দাগকাটা চেকে রূপান্তর হয়ে যায়। তো এই ক্ষেত্রে গ্রাহক চেককে কিন্তু দাগকাটা চেকে রূপান্তর করা যায়। তো আমরা 2 নম্বর অপশনে দেখব কি আছে। 2 নম্বর অপশনে রয়েছে হুকুম চেক। হুকুম শব্দটা শুনলে মনে হচ্ছে যে এটা দ্বারা নির্দেশ করা হচ্ছে বা আদেশ প্রদান করা যাচ্ছে। তো হুকুম চেকটা কি? চেকের যে হিসাবের যে হিসাব পরিচালক সে নিজে অথবা আদেশ সহকারে বা যে আদেশ করছে তার নাম সেখানে লেখা থাকবে বা এই আদেশকারীকে সে টাকা প্রদান করবে। ব্যাংক তার যে হিসাব পরিচালনাকারী অথবা যাকে আদেশ করছে বা আদেশ সহকারে যে টাকাটা উত্তোলন করতে গেছে তাকে এই অর্থ দিতে ব্যাংক বাধ্য থাকবে। চেকের অর্থ ব্যাংক একটি নির্দিষ্ট ব্যক্তিকে অথবা অন্য কাউকে, নির্দিষ্ট ব্যক্তি ব্যতীত অন্য কাউকে যদি থাকে সেটা অবশ্যই নির্দিষ্ট হতে হবে, নির্দিষ্ট তালিকার মধ্যে থাকতে হবে। এই নির্দিষ্ট ব্যক্তিকে যদি টাকা উত্তোলন করার হুকুম প্রদান করে তখন ব্যাংক টাকা পরিশোধ করে। এছাড়া অন্য কেউকে ব্যাংক টাকা পরিশোধ করে না। হুকুম চেকে সাধারণত নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম অবশ্যই উল্লেখ থাকে। তখন লেখা থাকে যে প্রাপক ও আদেশ সহকারে বা আদেশ অনুসারে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে। আর এক্ষেত্রে দাগকাটা চেকের তুলনায় হুকুম চেক কম নিরাপদ, কিন্তু বাহক চেকের তুলনায় নিরাপদ। কারণ বাহক চেক ছিল যে বহন করবে সেই টাকাটা পাবে, কিন্তু আদেশ চেকের ক্ষেত্রে একটু ভিন্ন, যে হিসাব পরিচালনাকারী বা গ্রাহক যাকে নির্দেশ দিবে, যাকে টাকাটা দেওয়ার আদেশ করবে সেই টাকাটা পাবে। আর হুকুম চেককেও কিন্তু দাগকাটা চেকে রূপান্তর করা যায়। এখন আমরা দেখব সর্বশেষ যে অপশনটা ছিল দাগকাটা চেক। দাগকাটা চেক কি? দাগ কাটা শব্দটা শুনলেই মনে হয় যে এর গায়ে কোথাও কোনো দাগ কাটা রয়েছে। দাগকাটা চেকটা সবচেয়ে নিরাপদ চেক হিসেবে পরিচিত। বাহক চেক বা হুকুম চেক এর অর্থপ্রাপ্তির নিশ্চয়তা ও নিরাপত্তার জন্য যখন উক্ত চেকের বাম কোণে, যখন চেকের বাম পাশে উপরিভাগে উপরের দিকে যখন এরকম একটি চেকের বাম পাশে উপরের দিকে যখন এরকম দুইটা দাগ কাটা থাকে এবং সেই দাগের মধ্যে লেখা থাকতে পারে যে প্রাপকের হিসেবে দেওয়া বা এসি পে অথবা এ অ্যান্ড কোং এরকম যদি লেখা থাকে তাহলে এই চেকটি দাগকাটা চেক হিসেবে পরিণত হয়। আর এই দাগকাটা চেক অর্থ উত্তোলনের জন্য অধিক নিরাপদ। এই ধরনের চেকের অর্থ নগদে উত্তোলন না করে কোনো হিসেবে টাকা জমা দিয়ে উত্তোলন করতে হয়। ব্যাপারটা বুঝতে পারছি কি? এই দাগকাটা চেকের অর্থ সরাসরি উত্তোলন করা যায় না। নগদে অর্থ উত্তোলন না করে এটি একটি হিসাবে টাকা স্থানান্তর করা হয়, তখন ওই হিসাব থেকে আবার অর্থ উত্তোলন করা যায়। ব্যাপারটা বুঝতে পারছি?
এর আগে বাহক চেক আর হুকুম চেক পড়লাম। এই হুকুম চেক আর বাহক চেককে কিন্তু দাগ কাটা চেকে পরিণত করা যায় কিভাবে? এই চেকের বাম পাশে উপরের দিকে দুইটা সমান্তরাল দাগ টেনে এটাকে দাগ কাটা চেকে পরিণত করা যায়। এর মধ্যে তখন প্রাপকের হিসেবে দেও বা এসি পে অথবা এ এম কোং লিখে এটিকে দাগ কাটা চেকে রূপান্তর করা যায়। তার মানে যখন এইভাবে সমান্তরাল দাগ কাটা দেখবে এর ভিতরে এসি পে বা প্রাপকের হিসেবে দেও অথবা এ এম কোং লেখা থাকে তখন আমরা বুঝবো যে এটি একটি দাগ কাটা চেক। আর এই হিসাবে টাকা সরাসরি উত্তোলন করা যায় না। চেকের অর্থ নগদে উত্তোলন না করে অন্য কোনো হিসাবে জমা দিয়ে তখন ওই হিসাব থেকে টাকাটি উত্তোলন করতে হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের চেকের ধারণাটি সম্পূর্ণ হলো। এখন আমরা একটি চেকের যে নমুনা দেখতে পাচ্ছি এই চেকের নমুনা সম্পর্কে দেখছি। একটি চেকের ছবি ও তার বিভিন্ন অংশের পরিচয়। এই চেকের বিভিন্ন অংশগুলোর বিভিন্ন নাম রয়েছে এবং পরিচিতি রয়েছে। এইখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি গ্রাহকের একটি অংশ থাকে আর ব্যাংকের একটি অংশ থাকে। এই পাশে যে সরাসরি একটা ফোঁটা ফোঁটা দাগ রয়েছে এর এই পাশটা হচ্ছে গ্রাহকের অঙ্ক, যেটা চেক বইয়ের সাথে থেকে যায় আর এই অংশটা কেটে ব্যাংকের হিসাবে জমা রাখতে হয় ব্যাংকে। তো এরপরে দেখতে পাচ্ছি ব্যাংকের নাম। এই হিসাবটি কোন ব্যাংকে পরিচালিত? জনতা ব্যাংক লিমিটেড। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা থাকছে দুই পাশে লেখা থাকছে তারিখ। এরপর দেখতে পাচ্ছি কোন শাখার নাম লেখা আছে। এখানে শাখার নাম এবং এই শাখার কোড নাম্বারটি লেখা থাকছে। এরপর দেখতে পাচ্ছি যে গ্রাহকের যে হিসাব নম্বর আছে সেই হিসাব নম্বরটি এখানে লেখা থাকবে। এরপরে যা দেখতে পাচ্ছি চেক নম্বর। আমরা যে চেকটা তুলেছি এটা কত নম্বর চেক, এই চেক নম্বরটা দুইটার মধ্যে কিন্তু মিল আছে, একই চেক নম্বর। এখানেও দেখতে পাচ্ছি CD20 BG, এখানেও তাই। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ঘ্যাসকে অথবা বাহককে টাকা দেওয়া হোক। এখানে যে টাকা লেখা অপশনটা দেখতে পাচ্ছি এখানে লিখতে হয় টাকার অঙ্কটি অঙ্ক সংখ্যায় টাকার পরিমাণটা লিখতে হয়। আর উপরে যে টাকার পরে ফাঁকা জায়গাটা লেখা আছে এখানে লিখতে হয় কথায়। যেমন আমরা কথায় আর অঙ্কের ব্যাপারটা তো বুঝতে পারছি, এখানে কথায় লিখতে হয় আর এখানে লিখতে হয় টাকার অঙ্কে। এরপরে যে এই টাকাটি উত্তোলন করতে যাচ্ছে তার স্বাক্ষর প্রদান করতে হয়। তো আমরা একটি চেক এর বিভিন্ন অংশ সম্পর্কে জানলাম। এখন আমরা জানব ব্যাংক হিসাবের গোপনীয়তা এবং এই সংক্রান্ত তথ্য। আমরা জেনেছিলাম যে ব্যাংক হিসাব গোপনীয়তার সাথে পরিচালনা করা এবং ব্যাংক হিসাবের সকল তথ্য গোপন রাখা ব্যাংকের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। ব্যাংকের এবং ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্কটা হচ্ছে বিশ্বাস ও আস্থা। শুধু বিশ্বাসভঙ্গ, নৈতিকতার বিপর্যয় ও আইনের পরিপন্থী কোনো কিছু করলে এই সম্পর্কের পরিসমাপ্তি ঘটে। মানে আমরা ব্যাংকের সাথে যে সম্পর্কটা করছি পুরোটাই একটি বিশ্বাসের সম্পর্ক। আমরা যদি বিশ্বাস ভঙ্গ করে দেই বা ব্যাংক আমাদের বিশ্বাস বা আস্থাকে হারিয়ে ফেলে তখন ব্যাংকের সাথে আমাদের আর লেনদেন করা হয়ে ওঠে না। ঠিক তেমনি আমরা যখন আস্থা হারাই, ব্যাংক আমাদের প্রতি যখন আস্থা হারায় তখনও ব্যাংক হিসাব পরিচালনা করতে অস্বীকৃতি জানায়। এভাবে ব্যাংক আর গ্রাহকের মধ্যে
ভেঙে যায় বা শেষ হয়ে যায়, এখানে সমাপ্তি ঘটে। ব্যাংক আর তার গ্রাহকের সম্পর্কের অবসান সম্ভাব্য আরও যে সকল কারণে ঘটে থাকে, এখন আমরা সেই কারণগুলো সম্পর্কে জানবো যে আরও কী কী কারণে ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্কের অবনতি ঘটে। এক নম্বরে আছে দেউলিয়া ঘোষণা। গ্রাহক আদালত কর্তৃক যদি দেউলিয়া ঘোষিত হয় তাহলে ব্যাংকের সাথে তার হিসাবের চুক্তির পরিসমাপ্তি ঘটে। আমরা ব্যাংকের সাথে হিসাব পরিচালনা করি, এই হিসাবের মাধ্যমে ব্যাংকের সাথে আমাদের বিভিন্ন ধরনের লেনদেন ঘটে থাকে। ব্যাংক এর সাথে হিসাব পরিচালনা করার সময়কালে যখন একজন গ্রাহক দেউলিয়া হয়, দেউলিয়া কখন হয়? দেউলিয়া তখনই হয় যখন একজন গ্রাহক তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ হয় এবং নানান কারণে, নানান প্রতিকূলতার কারণে সে তার কার্যক্রমটি পরিচালনা করার ব্যর্থ, এই ঘোষণাটি সে দিয়ে থাকে, তখন আদালত তাকে দেউলিয়া ঘোষণা করে। এছাড়াও বিভিন্ন কারণে আদালত একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষিত করতে পারে। আর এই দেউলিয়াটা যখন ঘোষিত হয়, একজন গ্রাহক যখন আদালত কর্তৃক দেউলিয়া ঘোষণা হয় বা দেউলিয়া ঘোষিত হয়, তখন ব্যাংকের সাথে তার চুক্তি সমাপ্ত হয়। 2 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছি, 2 নম্বর অপশনে আমরা দেখলাম মক্কেল এর মানসিক ভারসাম্য হারালে। একজন গ্রাহক বা মক্কেল যখন মানসিকভাবে অসুস্থ বা বিকৃত হয়, তখন ওই ব্যক্তির সাথে লেনদেন পরিচালনা করা সম্ভব হয় না, কারণ সে তার যে বুদ্ধিমত্তা বা লজিক্যাল যৌক্তিক যে কাজগুলো করার দরকার, সেই কাজগুলো সে কতটা যৌক্তিক এবং লজিক এবং সুস্থভাবে চিন্তা ভাবনার মাধ্যমে সম্পূর্ণ করতেছে, এটা কিন্তু ধারণা করা সম্ভব হয় না। সে তখন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হিসেবে পরিচিত হয়, তাই তার সাথে তখন কোনো চুক্তি সম্পাদনের অধিকার রাখে না। মানসিকভাবে অসুস্থ ব্যক্তির সাথে সুস্থভাবে লেনদেন পরিচালনা করা সম্ভব নয়, কারণ এই সময়ে যে লেনদেনগুলো সে সম্পূর্ণ করছে সে তার সুস্থ চিন্তা ভাবনার মধ্যে পরিচালিত করে নেয় এবং পরবর্তীতে সে অস্বীকৃতি জানাতে পারে, অথবা এই মানসিক বিকৃতির সুযোগ নিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার সাথে যে কোনো ধরনের জালিয়াতি বা অসদুপায় অবলম্বন করতে পারে। তাই এক্ষেত্রে আইনানুগভাবে আদালত এর নির্দেশ রয়েছে যে মানসিকভাবে অসুস্থ ব্যক্তির সাথে লেনদেন পরিচালনা করা সম্ভব না, তাই আইনানুগ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি চুক্তি সম্পাদনের অধিকার রাখে না। এই ক্ষেত্রে ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্কের সমাপ্তি ঘটে, কারণ ব্যাংকের সাথে যে গ্রাহকের সম্পর্ক রয়েছে সেটা সম্পূর্ণটাই একটি চুক্তিভিত্তিক আইনানুগ সম্পর্ক, তাই এক্ষেত্রে ব্যাংক আর গ্রাহক তাদের সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়। এরপর দেখতে পাচ্ছি গার্নিশি অর্ডার জারি করলেন। আদালত কর্তৃক মক্কেলের ওপর কোনো ধরনের গার্নিশি অর্ডার জারি করলে উক্ত মক্কেলের হিসাব সাময়িকভাবে বা সম্পূর্ণভাবে ব্যাংক বন্ধ করে দিতে বাধ্য থাকে। গার্নিশি অর্ডার আদালত কর্তৃক এক ধরনের নির্দেশ, এই নির্দেশ প্রদান করার ফলে ব্যাংক গ্রাহকের সাথে সম্পর্ক রাখতে পারে না, তাই উক্ত মক্কেলের হিসাব সাময়িকভাবে বন্ধ বা সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে পারে। যখন মক্কেলের উপর এই নির্দেশটি আসে, তখন মক্কেলের সাথে ব্যাংকের সম্পর্ক সাধারণভাবে রক্ষা করা নিষেধাজ্ঞার মতো
মতো হয়ে পড়ে। আদালত সরাসরি নির্দেশ দেয় যে এর সাথে সম্পর্ক করা সম্ভব না, এর সাথে সম্পর্ক করা যাবে না। আদালত কর্তৃক মক্কেলের উপর যখন এই গার্নিশি অর্ডার জারি করা হয় তখন উক্ত মক্কেলের হিসাব সাময়িকভাবে বা সম্পূর্ণভাবে ব্যাংক বন্ধ করে দিতে বাধ্য থাকে। ব্যাংকের নিজস্ব সিদ্ধান্ত। ব্যাংক তার নিজস্ব সিদ্ধান্তের মাধ্যমে গ্রাহকের সাথে সম্পর্ক বা গোপনীয়তা রক্ষার যে চুক্তি সেই চুক্তি ভঙ্গ করতে পারে। মক্কেল যদি তার চুক্তি অনুযায়ী সততা নীতি পালন না করে বা মেনে না চলে বা কোনো ধরনের প্রতারণা বা জালিয়াতির আশ্রয় নেয় তখন ব্যাংক তার নিজস্ব সিদ্ধান্তের মাধ্যমে তার হিসাবটি বন্ধ করে দিতে পারে। কখন বন্ধ করে দেবে? যখন আমরা বা গ্রাহক ব্যাংকের সাথে কোনো ধরনের অসদুপায়, অসৎ, জালিয়াতি বা কোনো ধরনের প্রতারণার সুযোগ নেই, তখন ব্যাংক নিজস্ব ইচ্ছায় বা সিদ্ধান্তের মাধ্যমে গ্রাহকের হিসাবটি বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। এই ক্ষেত্রে ব্যাংক আর গ্রাহকের মধ্যে সম্পর্কের সমাপ্তি ঘটে। এরপরে আমরা দেখতে পাচ্ছি মক্কেলের সিদ্ধান্ত। মক্কেলের নিজস্ব সিদ্ধান্ত। মক্কেলের নিজস্ব সিদ্ধান্তের কারণেও ব্যাংক হিসাবের গোপনীয়তা এবং এই সংক্রান্ত যাবতীয় তথ্য এর পরিসমাপ্তি, লেনদেনের পরিসমাপ্তি ঘটতে পারে। মক্কেল যদি কোনো কারণে ব্যাংকের সাথে লেনদেন চালু না রাখার সিদ্ধান্ত গ্রহণ করে, মানে আমরা যে মক্কেল বা গ্রাহক আমরা যদি হিসাব পরিচালনা অস্বীকৃতি জানাই যে আমি এই হিসাবটি আর পরিচালনা করব না, এই ব্যাংকের সাথে বা এই হিসাব দিয়ে আমরা কোনো লেনদেন সম্পন্ন করব না, তখন আমরা স্বেচ্ছায় ব্যাংক হিসাব বন্ধের ঘোষণা দিতে পারি। এই ঘোষণার মাধ্যমে ব্যাংকের সাথে আমাদের লেনদেন পরিসমাপ্তি বা সমাপ্তি ঘটে থাকে। আমরা এভাবে ব্যাংকের সাথে সম্পর্কের পরিসমাপ্তি ঘটাতে পারি। মক্কেল যদি ব্যাংকের সাথে লেনদেন করার অস্বীকৃতি জানায়, ঠিক তখন মক্কেলের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংক হিসাবটি বন্ধ ঘোষণা করা হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি যুদ্ধজনিত কারণে শত্রুতা। একটি দেশের স্বাভাবিক পরিস্থিতির অবনতি বা রাজনৈতিক স্থবিরতা, বিভিন্ন ধরনের প্রতিকূলতাজনিত কারণে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়। আর এই যুদ্ধজনিত কারণে একটি দেশের সাথে ব্যাংকের একটা যে সম্পর্ক রয়েছে সেটা যদি ভূখণ্ড ভিন্ন থাকে, যেমন যুদ্ধজনিত কারণে ব্যাংক আর মক্কেল যদি পরস্পর ভিন্ন অবস্থানে রয়েছে বা অবস্থানে থাকে, তখন ব্যাংক ও মক্কেলের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছিলাম যখন ভারত পাকিস্তান বিভক্তি ঘটেছিল, তখন ভারতে অবস্থিত পাকিস্তানের ব্যাংকগুলো তারা তাদের ব্যবসায় গুটিয়ে পাকিস্তানে চলে যায়। আর এই ঘটনা যখন স্থায়ী থাকে, যখন বিভিন্ন ধরনের যুদ্ধ পরিস্থিতি, যুদ্ধজনিত যে ঘটনাগুলো ঘটতে থাকে, তখন ব্যাংকিং কার্যক্রমটা স্বাভাবিক অবস্থায় পরিচালিত হয় না। আর এই বিভক্তির পরবর্তীতে যারা মক্কেল ছিল তারা কিন্তু ওই ব্যাংকের সাথে লেনদেন বা হিসাব পরিচালনা করা আর সম্ভব হয়নি। এক্ষেত্রে মক্কেল আর গ্রাহকের মধ্যে একটা সম্পর্ক নষ্ট হয়ে যায়। আবার আমরা দেখছি যে আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রের যখন সৃষ্টি হয়, এর আগে বাংলাদেশ পূর্ব পাকিস্তান নামক ভূখণ্ডে পাকিস্তানের সাথে বিভক্ত একটা অংশ বা অঞ্চল ছিল। তখন বাংলাদেশের যে ব্যাংকগুলো ছিল দুইটি মাত্র
মালিকানা ছিল বাঙালি, আর বাদবাকি সকল ব্যাংকের মালিক ছিল পশ্চিম পাকিস্তানি। যখন তাদের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তখন এই পাকিস্তানের যে ব্যাংকগুলো আছে তাদের ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করছিল না। তো তাদের দুই ধরনের মতবাদ বা মক্কেল আর গ্রাহকের মধ্যে বিভক্ত একটা অংশে অবস্থান করে। যারা পশ্চিম পাকিস্তানের সাপোর্টার, পশ্চিম পাকিস্তানের অধিবাসী, তারা একটা অংশ, আর যারা পূর্ব পাকিস্তানের অধিবাসী, পূর্ব পাকিস্তানের গ্রাহক, তারা একটি নির্দিষ্ট মতবাদে বিশ্বাসী এবং তারা ভিন্ন একটি বিভক্ত একটি আলাদা অংশ হিসেবে কাজ করে। ঠিক এই সময়ে দুই পক্ষ বা দুই দলীয় যে একটি পরিস্থিতির সৃষ্টি হয়, দুইটি ভিন্ন প্রদেশের মধ্যে একটি লেনদেন সম্পর্ক পরিচালিত হচ্ছিল, সেটি আর স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হয় না। ঠিক তখনই তাদের মধ্যে মক্কেল আর ব্যাংকের মধ্যে যে স্বাভাবিক সম্পর্কটা ছিল, বিভক্ত অবস্থানের অংশে অবস্থান করার কারণে এই সম্পর্কটা তখন আর থাকে না। এইভাবে তাদের সম্পর্ক নষ্ট হওয়ার ফলে তাদের যে লেনদেন মতো ব্যাপার থেকে সেই ব্যাপারটা একটা সময় সমাপ্তি ঘটে। আমরা দেখেছি যে পূর্ব পাকিস্তান যখন স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায় তখন পশ্চিম পাকিস্তানি সকল ব্যাংকগুলো তাদের ব্যবসায় গুটিয়ে পশ্চিম পাকিস্তানে চলে যায়। তাদের এই ব্যবসায় গুটানোর মাধ্যমে কিন্তু তাদের যে মক্কেলগুলো ছিল, মক্কেল যারা ছিলেন তাদের সাথে সম্পর্ক সমাপ্তি ঘটছে। তো আমরা বুঝলাম যুদ্ধজনিত শত্রুতার কারণে কিভাবে ব্যাংকের সাথে মক্কেলের সম্পর্কের অবনতি হয় বা সমাপ্তি ঘটে। এখন আমরা দেখব পরবর্তীতে কোন কারণটাতে আমাদের এই ব্যাংকিং এর গোপনীয়তা এবং এ সংক্রান্ত তথ্য সংরক্ষণের ব্যতিক্রম ঘটে। মৃত্যুজনিত কারণ। একজন গ্রাহক সে তো আর চিরকাল বেঁচে থাকছে না। গ্রাহক তার হিসাব পরিচালনাকালীন সময়ে যদি মৃত্যু ঘটে, মক্কেলের মৃত্যু ঘটে, তখন এই হিসাবটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, ফলে ব্যাংক মক্কেলের সম্পর্কে বিলুপ্তি ঘটে। ব্যাংক আর মক্কেল তাদের মধ্যে যে সম্পর্ক চলমান থাকে, ব্যাংকের গ্রাহক যে ব্যক্তি হিসাবটি পরিচালনা করছে সে যদি মারা যায় তখন তার মধ্যে ব্যাংকের সাথে আর কোনো লেনদেন সম্ভব না, তখন তাদের মধ্যে সম্পর্কটি বিলুপ্তি ঘটে। এরপর আমরা দেখতে পাচ্ছি দীর্ঘকালীন লেনদেন চালু না রাখা। মক্কেল যদি তার হিসাবের লেনদেন দীর্ঘ সময় চালু না রাখে তাহলে ব্যাংক উক্ত হিসাবটি, মক্কেলের যে হিসাবটি ছিল সেই হিসাবটি বন্ধ করে দেয়। একটা নির্দিষ্ট সময় রয়েছে, ব্যাংকের নিয়মনীতির মধ্যে একটা নির্দিষ্ট সময় রয়েছে, যেমন 6 মাস বা বছর এরকম হিসাবের কোনো লেনদেন না ঘটলে, যেমন টাকা জমাদান বা উত্তোলন এ জাতীয় কোনো ব্যাপার না ঘটলে ব্যাংক অটোমেটিক্যালি সেই হিসাবটি বন্ধ ঘোষণা করে দেয়। দীর্ঘকালীন লেনদেন চালু না রাখার ফলে কি হয়, লেনদেন বন্ধ করে দেয় ব্যাংক। তো আজকের পাঠের মাধ্যমে